পরিণীতা সিজন 2 পঞ্চম পর্ব। আকাশ আজ মেঘলা, কালো মেঘে ঢেকে আছে বিস্তীর্ণ আকাশ। ক্ষণকাল বাদে বাদে সাঁই সাঁই করে বাতাস বইছে। উঠান পেরিয়ে হেঁটে যাচ্ছে প্রিয়ম, ফর্সা মুখশ্রী নির্বিকার, দৃষ্টিতে নিরাশার ছাপ। অথচ একমাত্র ওই জানে বুকের ভেতর কি সুনামি বয়ে যাচ্ছে, কতটা যন্ত্রণা নিয়ে বাড়ির থেকে বেরিয়ে এসেছে ও। সেটা ওই বেঈমান কখনোই অনুভব করতে পারবে না। বেঈমান শব্দটা মনে আসতেই বুকের মধ্যে হুট করে জ্বালা পোড়া বাড়ে, গলায় উগড়ে আসে কান্নারা। হ্যাঁ, বেঈমানি তো। কত বড় বেঈমানি করলো আরিশা, কি জঘন্যভাবেই না ঠকালো প্রিয়মকে। অথচ সে বলেছিল প্রিয়মের জন্য সবার বিরুদ্ধে লড়তে পারবে, কিন্তু নামটা বলার সাহসটুকু পর্যন্ত পারল না মেয়েটা। প্রিয়ম মাফ করবে না তাকে, কোনো দিন মাফ করবে না। প্রাণেশা পিছু পিছু ছুটে আসে। প্রাণেশার রুদ্ধ স্বরে ডাক শুনেও থামল না প্রিয়ম, উল্টে হাঁটার গতি বাড়িয়ে দিল। গাড়ির কাছাকাছি যেতেই প্রাণেশা হাত আঁকড়ে ধরল ওর। প্রিয়ম ভাবলেহীন তাকালো ওর দিকে, অনুভূতি শূন্য গলায় বলল, কি হয়েছে? ছল ছল দৃষ্টিতে তাকালো প্রাণেশা, চোখে থই থই অশ্রু। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে ও, ক্রমাগত ঠোঁট কাঁপছে। কিছু বলার প্রয়াস চালালো প্রিয়মকে, ঢোক গিলে অসহায় গলায় বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আম্মু আব্বুকে নিয়ে বাড়ি চলে যাস তাড়াতাড়ি, বৃষ্টি আসবে যে কোনো সময়, বলেই হাত বুলিয়ে দিল প্রাণেশার মাথায়। তস্ত পায়ে উঠে বসলো গাড়িতে। সেকেন্ডেই চোখের সামনে থেকে সাঁই করে ছুটে নিয়ে গেল গাড়ি। প্রাণেশা চেয়ে থাকলো দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হওয়া গাড়িটির দিকে। উত্তর দেয়নি প্রিয়ম, বলেনি কোথায় যাচ্ছে। নিজের কক্ষের মেঝেতে জড় বস্তুর ন্যায় বসে আছে আরিশা, ঝাপসা নয়নে তাকিয়ে আছে মেঝের দিকে। চলে গেছে প্রিয়ম ভাঙা মন নিয়ে। আরিশার সুখের সংসারের দোয়া করে বাড়ি ছেড়েছে। আর সে কি করে বলতো ওই মানুষটাকে ছাড়া যে ওর কোনো দিন সুখ আসবে না, প্রিয়মকে ছাড়া একটুও ভালো থাকবে না আরিশা। আরিশার দম বন্ধ হয়ে আসে। প্রিয়মের মুখটা মনে পড়তেই জাগতিক সব মায়া বৃথা মনে হয়। ওর বাবার মতো প্রিয়মও তো আশা নিয়ে তাকিয়েছিল ওর দিকে, অথচ ওর বাবার মেয়ের প্রতি অগাধ আস্থা সত্য প্রমাণ করতে আরিশা নিরাশ করল প্রিয়মকে। আরিশা কষ্ট দিয়েছে নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে। অসম্ভব কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে প্রিয়ম। উফ, কি এক যন্ত্রণা! মুখটা এভাবে বন্ধ হয়ে গেল কেন? আরিশা বলতে চেয়েছে, চিৎকার করে বলতে চেয়েছে সে প্রিয়মকে ভালোবাসে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, অথচ পারেনি। বাবার অমন আশাভরা দৃষ্টি দেখে আরিশার মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। বাবার মান রাখতে গিয়ে প্রিয়মকে কষ্ট দিয়ে ফেলেছে ও। আরিশার ক্ষোভ জাগলো নিজের প্রতি, মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে ছড়ালো নিজের প্রতি তীব্র ঘৃণা, ধিক্কার। প্রিয়মের ওভাবে চলে যাওয়া মনে পড়তেই বুকের পাঁজরে তীব্র ব্যথা উঠল আরিশার। কতই না বড় মুখ করে বলেছিল আরিশা প্রিয়মকে ভালোবাসার কথা সকলকে জানাবে, প্রিয়ম ভাইয়ের জন্য পরিবারের সবার সাথে লড়বে, নিজের আপনজনদের ছেড়ে আসতেও দ্বিধাবোধ করবে না। অথচ কিছুই হলো না, কিচ্ছু না, উল্টে কষ্ট দিল মানুষটাকে। ভাঙা হৃদয়ে বাড়ি ছাড়া করল। আফসোস হচ্ছে, ভীষণ হচ্ছে আফসোস। কেন বলতে পারল না আরিশা? এখন আফসোস করে কি লাভ? আরিশার হাঁসফাঁস বাড়ল। ইস, অজানা চলে যাওয়া মানুষটা যদি জানতো কতটা কষ্ট আরিশা তাকে দিয়েছে, তার চেয়েও শত গুণ কষ্ট আরিশা নিজে পেয়েছে। বুকের ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটু কাঁদতে পারলে ভালো লাগতো বোধহয়, কিন্তু কান্নাটাও যেন বেইমানি করছে আজ। হৃদয় চিৎকার করে কাঁদলেও চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়াচ্ছে না। আরিশা ধীর পায়ে উঠে দাঁড়ালো, বেড সাইডের টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে আবার পা ছিটিয়ে ফ্লোরে বসলো। সকল দ্বিধা দ্বন্দ্ব একপাশে সরিয়ে ডায়াল করলো প্রিয়মের নাম্বারে।
রিং হচ্ছে ক্রমাগত, অথচ নাম্বারের মালিক ফোনটা তুলছে না। রিং হতে হতে কেটে যায়। আরিশা ফের ডায়াল করলো নাম্বারে, 1 বার 2 বার 3 বার। এরকম করতে করতে ঠিক কতটা সময়, কতবার যে প্রিয়মকে কল করলো আরিশা তা হিসেব ধরতে পারল না। আরিশা তবুও থামল না। এটা ওর অভ্যাস। প্রিয়ম ফোন না ধরা পর্যন্ত ও ফোন দিতেই থাকবে, সেটা হোক ঘন্টার পর ঘন্টা। কিন্তু আজ প্রথমবার আরিশা ক্লান্ত হলো। প্রথমবার প্রিয়ম কল রিসিভ না করা সত্ত্বেও ফোনটা নামিয়ে রাখলো হাত থেকে। যতটুকু বোঝা যাচ্ছে প্রিয়ম ব্লক মেরে দিয়েছে ওকে। আরিশার চোখ ফেটে 1 ফোঁটা নোনতা জল গড়ালো। রিলেশনে থাকাকালীন 1000 বার আরিশা ব্লক মেরেছে ওকে, আবার ব্লক খুলেছে ও। কিন্তু এই একবার প্রিয়ম ব্লক মারল ওকে। এই ব্লকটা আদেও কোনোদিন খুলবে তো? উত্তর নেই আরিশার। মেঝেতে টান টান হয়ে শুয়ে পড়ল আরিশা। সিলিংয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কেঁদে উঠল হাহাকার করে। নিশ্চুপ শব্দহীন অশ্রু বিসর্জন করল না ও, শব্দ করে জোরে জোরে কাঁদল আরিশা। এভাবে না কাঁদলে বুকটা যে ফেটে যাচ্ছে, ছুরির ঘায়ের ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে অন্তঃপর। একটু আগেই বাবার জন্য প্রিয়মকে মৃত্যু যন্ত্রণা দেওয়া আরিশা সেকেন্ডের মধ্যে উগ্রীব উদ্বিগ্ন হয়ে উঠল প্রিয়মের জন্য। পাগলের মতো খামচে ঝুলল নিজের চুল। হিচকি তুলে বলল, প্রিয়ম ভাই, আই এম সরি, মাফ করে দাও প্লিজ। ভুল হয়ে গেছে আমার। একটাবার ফিরে আসো। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি বিনা কি করে বাঁচবো? অন্য পুরুষকে বিয়ে করার আগে আমি মরে যাব প্রিয়ম ভাই। তুমি ছাড়া আমাকে কেউ ছুতে পারবে না। রুমের 4 দেওয়ালের মধ্যে প্রতিধ্বনি হচ্ছে আরিশার চিৎকার। অসহায় বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছে ও। কান্নার আওয়াজ রুমের বাইরে যাবে, পরিবারের মানুষগুলো দৌড়ে আসবে, সেটা নিয়েও চিন্তা হচ্ছে না। চিন্তা জুড়ে শুধু প্রিয়ম। মানুষটা কোথায় চলে গেল? ওর কল ধরে না কেন? প্রিয়াশা ভুইয়া কিচেনে সব কিছু গুছিয়ে রেখে 2 কাপ চা হাতে নিয়ে বেরিয়ে আসলেন। আকিব হোসেন বসে আছেন সোফায়। প্রিয়াশা ভুইয়া চা আনতেই মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিলেন তিনি। রাত বাজে 8টা। প্রিয়ম বেরিয়ে যাওয়ার পর প্রাণেশা আর ওর মা বাবা বেশিক্ষণ বসেনি। সন্ধ্যার দিকে বেরিয়ে গিয়েছিল ওরা। প্রিয়াশা ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তুমি যে আরিশার জন্য ছেলে পছন্দ করেছো সেটা তো বলনি আমাকে। বলার সুযোগ আসলোই কই? আজকেই বলতাম তোমাকে, কালকেই তো আসলাম। ছেলে কি করে, খবর পেলে কোন দিক দিয়ে, আর আরিশার কোনো পছন্দ আছে কি না সেটাও তো জানা দরকার। ওর মতামত না নিয়ে তো বিয়ে ঠিক করে ফেলতে পারি না। আহা, বিয়ে ঠিক করলাম কই, শুধু পছন্দ করে রেখেছি। আরুর পূর্ণ মতামত থাকলেই বিয়ে হবে। আর আজ তো জিজ্ঞেস করলামই। মেয়ে তো হ্যাঁ বা না কিছুই বলল না। পছন্দ থাকলে বলতো না? নীরবতা সম্মতির লক্ষণ। অতগুলো মানুষের সামনে কি করে বলতো বলো তো? একটা পরিবেশ বলে কথা আছে না, আমাদের একান্তে জিজ্ঞেস করা উচিত ওর থেকে। তা তো অবশ্যই, প্রসন্ন গলায় বললেন আকিব হোসেন। পরক্ষণেই মুখে হাসি ফুটিয়ে বললেন, পিয়াস ভাইয়া আর ওনার ফ্যামিলিকে দেখে মনটা অসম্ভব ভালো হয়ে গেল। আমি আসার পরদিনই যে আমাকে দেখতে চলে আসবে সেটা ভাবনার বাইরে ছিল। পিয়াসা ভুইয়া নম্র স্বরে বললেন, আমারও। কতদিন পর আমার ভাইয়া এই বাড়িতে এলো, কিন্তু এত করে বলার পরও রাতের খাবারটা খেয়ে গেল না ওরা। কথা বলছিলেন দুজনে। দোতলা থেকে শব্দ কানে আসতেই তথস্থ হয়ে বসলেন প্রিয়াশা ভুইয়া। আকিব হোসেনের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, ওপর থেকে আওয়াজ আসছে না? হ্যাঁ, আমারও মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে, মনের ভুল ভেবে চুপ করেছিলাম। প্রিয়াশা ভুইয়া উঠে দাঁড়ালেন, তড়িঘড়ি করে বলল, আসো তো দেখি কি হয়েছে। তস্ত পায়ে
দোতলায় উঠলেন দুজনে। দোতলায় উঠতেই জোরালো কান্নার শব্দ স্পষ্ট শোনা যায়। আরিশার কক্ষ থেকে চিৎকার আওয়াজ আসছে। দুজন আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুটলেন কক্ষের দিকে। রুমে যেতেই দেখলেন আরিশা মেঝেতে উপুড় হয়ে শুয়ে কাঁদছে। আদনান পা মুড়ে বসে আছে ওর পাশে। আরিশার আদনানের রুম পাশাপাশি হওয়ায় আদনান প্রথমেই শুনেছিল আরিশার আওয়াজ। আদনান ক্রমাগত উদ্বিগ্ন স্বরে বলে যাচ্ছে, কি হয়েছে আরু? কাঁদছিস কেন? আমাকে বল, আমাকে বল না। উত্তর দিচ্ছে না আরিশা। উপুড় হয়ে কান্নায় ব্যস্ত ও। পিয়াসা ভুইয়া আর আকিব হোসেন হুড়মুড়িয়ে গিয়ে বসলেন ওর কাছে। আকিব হোসেন টেনে তুললেন ওকে। আরিশার মুখের বিধ্বস্ত অবস্থা দেখে ধক করে উঠল ওনার বুক। দ্রুত হস্তে বুকের সাথে জড়ালেন তিনি আরিশাকে। হড়বড় করে বললেন, আরু আমার বাচ্চা, কি হয়েছে তোমার? কেন কাঁদছো? আদনান, কেন কাঁদছে ও? কিছু বলেছিস তুই ওকে? আমি কেন কিছু বলবো বাবা? ওর কান্নার আওয়াজ শুনে আমিও তোমাদের মতোই দৌড়ে এসেছি। আকিব হোসেন শান্ত করার চেষ্টা করে ওকে। আরিশা থামে না, উল্টে কান্না বাড়ে ক্রমাগত। আকিব হোসেন মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমাকে বলো না কি হয়েছে। বাবাকে না বললে বাবা কি করে বুঝবে? বাবা, বাবা। আরিশার মুখ দিয়ে শুধু এই দুটো শব্দই বেরোলো। আকিব হোসেন উদ্বিগ্ন হলেন, ধৈর্যহীন শুধালেন, বাবাকে বলো, কি হয়েছে বলো। কি লাগবে তোমার? বাবা সব কিছুর বিনিময়ে তা এনে দেবে আরুকে। আমি বিয়ে করব না বাবা, তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব না, হিচকি তুলে বলল আরিশা। চমকিত দৃষ্টিতে তাকালেন আকিব হোসেন। আদনান আর প্রিয়াশাও ভুইয়াও অবাক হলেন ভীষণ। আকিব হোসেন ধাস্তস্ত করলেন নিজেকে। আরিশার আহাজারি দেখে ঢোক গিলে বললেন, না করলে না করবে, কেউ তো জোর করছে না তোমাকে। এটার জন্য এভাবে কাঁদার কি আছে? কান্না থামাও, আমাকে সব কিছু খুলে বলো। শুধুমাত্র এটার জন্য তুমি এইভাবে কাঁদছো না, আমি জানি। না বললে কি করে বুঝবো? আরিশা সময় নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকালো আকিব হোসেনের দিকে। ভঙ্গুর স্বরে ফোপাতে ফোপাতে বলল, বাবা আমার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমার, আমি সহ্য করতে পারছি না। আমি প্রিয়ম ভাইকে কষ্ট দিয়েছি বাবা। তোমার মান রাখতে আমি তাকে ভালোবাসার কথা সবার সামনে বলতে পারিনি। আমি কথা রাখিনি, কষ্ট দিয়েছি তাকে। প্রিয়ম ভাই যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি কি করে থাকবো, কি করে বাঁচবো? তুমি তাকে এনে দাও আমার কাছে। বাচ্চাদের মতো আহাজারি করতে করতে বলল আরিশা। আকিব হোসেন স্তব্ধ দৃষ্টিতে চাইলেন। পলক ফেলতেও যেন ভুলে গেলেন তিনি। এতক্ষণে প্রিয়মের তার পরিবারের বাড়ি বয়ে আসার ব্যাপারটা পরিষ্কার হলো তার কাছে। আরিশা খামচে ধরল ওনার বুকের কাছে শার্ট। ছোট বাচ্চারা যেভাবে বাবার কাছে খেলনার বায়না করে সেইভাবেই ভেজা কণ্ঠে আবদার করলো, বাবা এনে দেবে না তুমি? প্রিয়ম ভাইকে এনে দেবে না? আমার কল ধরছে না, সে রাগ করেছে আমার ওপর, আমি তাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো তার চেয়ে বেশি কষ্ট আমি পাচ্ছি। তুমি তাকে এনে দিতে না পারলে মেরে ফেলো আমাকে, মরে গেলে এই অপরাধ বোধ থেকে মুক্তি পাবো আমি। আকিব হোসেনের বুক কেঁপে উঠল। আরিশা সমানে আহাজারি করে যাচ্ছে। প্রিয়াশা ভুইয়া ভয়ত দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। আরিশা দিক বিদিক শূন্য হয়ে আওড়ে যাচ্ছে একই কথা। আকিব হোসেন বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, শান্ত হও আরু, আমাকে বলো সব। আমরা বসে কথা বলি, তারপর না হয় ভেবে দেখব কিভাবে তোমার প্রিয়ম ভাইকে আনা যায়। সন্ধ্যার থেকে ইলিশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। অদূরে বাজ পড়ার শব্দে কেঁপে উঠছে প্রাণীকুল। দূর দূরান্তে অন্ধকারে দাপটে কিছু দেখা যাচ্ছে না। বীভৎস অন্ধকার গ্রাস করেছে চারপাশ। সন্ধ্যা থেকে এলাকায় কারেন্ট নেই। অতিরিক্ত লোডশেডিং এ মাত্রাতিরিক্ত বিরক্ত গ্রামবাসীরা। তাও ভুইয়া বাড়িতে আইপিএস থাকায় কোনো মতে রক্ষা পাওয়া গেছে। প্রাণনেশা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের জানলার সামনে, এক হাত বাড়িয়ে দিয়েছে জানলার বাইরে বৃষ্টির নরম ছোঁয়া পাওয়ার উদ্দেশ্যে, অন্য হাতে কানে ফোন ধরা।
সেখানে রিং হচ্ছে, কিন্তু ওপাশের ব্যক্তি ফোন তুলছে না। ফোনটা নামিয়ে স্ক্রিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। এই নিয়ে মনে হয় 100 বারের ওপর ফোন করা শেষ প্রিয়মকে, কিন্তু ফোন ধরছে না ও। প্রাণনেশার কান্না পাচ্ছে। এই বীভৎস ঝড় তুফানে ওর ভাইটা বাড়িতে নেই, কোথায় গেছে সেটাও জানে না কেউ। মনের মধ্যে হাজারো উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছে, যা ভাবতে চাইছে না প্রাণনেশা। প্রিয়ম ভালো আছে তো? জানালার পাশ থেকে সরে এলো প্রাণনেশা। মনারা বেগম সোফার ওপর বসে কেঁদে ভাসাচ্ছেন। পাশেই পিয়াস ভুইয়া চিন্তিত বদনে মাথা হাত দিয়ে বসে আছেন। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। প্রাণনেশা ফিরে আসতেই পিয়াস ভুইয়া প্রশ্ন ছুড়লেন, ফোন ধরেছে? অসহায় ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো প্রাণনেশা। চটজলদি মায়ের পাশে বসে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু কেঁদো না, ভাই ফিরে আসবে। তোমাদের 2 ভাই বোনের চিন্তায় কোনো দিন যে আমি মরে যাব, দুটোই কি করে একই গোয়ালের গরু হোস আল্লাহ ভালো জানে। ডিএনএ মিল আছে তো আম্মু। নাক টেনে ফিসফিসিয়ে বলল প্রাণনেশা। মনারা বেগম আগুন চোখে চাইলেন। প্রিয়মের চিন্তায় না থাকলে এতক্ষণে দুঘা বসিয়ে দিতেন পিঠের ওপর। প্রাণনেশা জড়িয়ে ধরল ওনাকে। বিস্তীর্ণ ড্রয়িং রুমে আলিশান সোফায় 3 জন চিন্তিত মুখে বসে আছে। বুকের মধ্যে আশা বেঁধে আছে তাদের খুব কাছের একজন প্রিয় মানুষ ফিরে আসবে, সে নিজের কোনো ক্ষতি করবে না। আরিশা নিজের বিছানার উপর বসে আছে মাথা নিচু করে। 3 জোড়া হতভম্ব দৃষ্টি আছড়ে পড়ছে ওর দিকে। প্রিয়মের সাথে সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই পাই টু পাই বলেছে প্রাণনেশা। সেই থেকে 3 জন মূর্তি বনে তাকিয়ে আছে ওর দিকে। আরিশা ঢোক গিলে মাথা তুলে বলল, কিছু বলো তোমরা, এভাবে তাকিয়ে আছো কেন? পিয়াসা ভুইয়া ফোঁস করে উঠলেন ওর কথা শুনে। নাক সিটকে তুলে বললেন, নির্লজ্জ বেহায়া মেয়ে, এত বড় কাহিনী ঘটানোর পর মুখ দিয়ে কথা বেরোচ্ছে কি করে তোর? তলে তলে এইসব করতিস তুই, তাও কিনা নিজের মামাতো ভাইয়ের সাথে, আবার তার জন্য ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদছিস। আমি আমার ভাইয়ের বাড়িতে মুখ দেখাবো কি করে? আমার নাকটা এভাবে না কাটলেও পারতিস বেয়াদব। তোমার নাক কই কাটলাম আম্মু, তোমার নাক তো ঠিক জায়গাতেই আছে, আর মুখ দেখাতে না চাইলে বোরখা পরে যাবা, অবুঝ স্বরে বলল আরিশা। প্রিয়াসা ভুইয়া তেড়ে যাবেন ওর দিকে, তার আগে আকিব হোসেন থামালেন ওনাকে। কাট কাট স্বরে বললেন, উফ, এমন করছো কেন? এভাবে হম্বিতম্বি না করে আমাকে কথা বলতে দাও। আকিব হোসেন ফিরে চাইলেন আরিশার দিকে, বললেন, তুমি কথাটা আগে বলনি কেন আরু? 6-7 বছর তো কম সময় নয়, অন্তত তোমার আম্মু বা আমাকে জানাতে পারতে। আমাদেরকে লজ্জা লাগলে না হয় আদনানকে বলতে। যখন প্রিয়মের সামনে জিজ্ঞেস করেছিলাম তখন বলতে পারতে। কথাটা এইভাবে লুকোনোর কী ছিল? আলটিমেটলি কষ্টটা কে পেল? আরিশা নাক টেনে বলল, আমি বলতে চেয়েছিলাম বাবা, কিন্তু তোমার দিকে তাকাতেই আর বলতে পারিনি। মনে হয়েছিল তুমি কষ্ট পাবে, কিন্তু এইসবে আমি প্রিয়ম ভাইকে কষ্ট দিয়ে ফেলেছি। পিয়াসা ভুইয়া আকস্মিক ক্ষেপে উঠলেন, হিসহিসিয়ে বললেন, এখন কি করে বলছিস? এখন মনে হচ্ছে না বাবা কষ্ট পাবে? তখন কেন মুখে কুলু পেটে বসেছিলি? আমরা কি ভাগ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলতাম? পীড়িত করতে পারলি, কিন্তু সাহস করে বলতে পারলি না। আহা, আমার মেয়ের লজ্জা, এখন লজ্জা কই গেল? আর ভাই বাড়ি বয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু তোদের বাপ মেয়ের আজাইরা কাহিনীর জন্য প্রস্তাব না দিয়েই চলে গেছে ওরা। এটা আমার ভাইয়ের জন্য কত বড় অসম্মানের ছিল জানিস তুই? আমার ইনোসেন্ট বাচ্চাটা কত কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোর এইসব ফালতু নাটকের জন্য আমার ভাইয়ের ছেলেটাকেই পেয়েছিলিস? আকিব হোসেন কপাল চাপড়ালেন। এখন মেয়ের দোষের ভাগিদার উনিও হয়ে গেলেন। প্রিয়াসা ভুইয়া এবার উঠতে বসতে মেয়ের সাথে সাথে ওনাকেও ডিটারজেন্ট ছাড়া ধুবেন। বাপের বাড়ির ব্যাপারে তিনি বড়ই সেন্সিটিভ। আকিব হোসেন ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, তুমি আগে বলতে পারতে আরু। প্রিয়ম তো ভালো ছেলে, সব দিক দিয়ে পারফেক্ট। তাকে নিয়ে আমার কোনো অভিযোগ থাকবে? উল্টে তার সাথে
আমার মেয়ের ঘর হলে আমি আরও বেশি খুশি হব। অন্তত এটুকু ভেবে নিশ্চিন্ত থাকব, আমার মেয়ে এক বাবা মা ছেড়ে অন্য বাবা মায়ের কাছে গেছে। তার জীবনসঙ্গী তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। প্রিয়মের ওপর তো আমার কোনো প্রশ্নই থাকতে পারে না আরু। আমি তো জানি ও কেমন। আরিশা টলমল দৃষ্টিতে তাকালো, ভঙ্গুর স্বরে বলল, আমার কল ধরছে না বাবা, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও দিচ্ছে না। কেন দেবে তোকে সুযোগ? কেন দেবে শয়তান মেয়ে? এভাবে কষ্ট দিলি আমার বাচ্চাটাকে তুই। তুই কান্না কর, আরও বেশি কান্না কর, তবুও প্রিয়ম না আসুক তোর কাছে। তুই ভালোবাসা ডিজার্ভ করিস না, আর আমার প্রিয়মকে তো নাই। অসহায় দৃষ্টিতে তাকালো আরিশা। আকিব হোসেন ওকে আশ্বস্ত করে বললেন, তোমার আম্মুর কথা শুনো না তো তুমি। প্রিয়ম ফোন না ধরলে তুমি বরং প্রাণনেশাকে কল দাও। ও না তোমার বেস্ট ফ্রেন্ড, ওর থেকে ওর বাড়ির সব খবর জানতে পারবে, সাথে প্রিয়ম কোথায় সেটাও। আরিশা মাথা নাড়ল, ত্রস্ত হাতে ডায়াল করলো প্রাণনেশার নাম্বার। কিন্তু প্রথমবার রিং হতেই কেটে যায়। দ্বিতীয় কল দিতেই রিসিভ হলো ওপাশ থেকে। আরিশা লাউড স্পিকারে রাখলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তড়িঘড়ি করে বলল, প্রাণ, কেন ফোন দিয়েছো তুমি? প্রাণনেশার শক্ত গালে আরিশার কথা থেমে যায়। আরিশা তবুও ধাতস্থ করলো নিজেকে, বলল, প্রাণ, প্রিয়ম ভাই কোথায়? একদম আমার ভাইয়ের নাম মুখে নেবে না তুমি। ওখানে যেভাবে প্রত্যাখ্যান করেছো, এখন ভালোবাসা দেখানো হচ্ছে? যদি বাবার পছন্দেই বিয়ে করার ছিল, তাহলে আমার ভাইকে এইসবে জড়ালে কেন তুমি? ভাই তো চাইনি এইসবে জড়াতে, তুমি ভালোবাসতে বাধ্য করেছো তাকে। আর যখন সে পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন তুমি এত বিশ্রীভাবে ঠকালে তাকে। এই ঝড় তুফানের মধ্যেও আমার ভাইটা বাড়ি বাইরে, ভাঙা মন নিয়ে কোথায় গেছে কেউ জানে না। যদি আমার ভাইয়ের কিছু হয়, আমি তোমাকে কোনো দিন মাফ করব না। বলে খট করে ফোন কাটলো প্রাণনেশা। স্তব্ধ হয়ে বসে থাকলো আরিশা। প্রিয় বান্ধবীর এমন কটু শক্ত কথা শুনেও ভাবান্তর হলো না ওর। শুধু একটা কথায় আটকা পড়েছে আরিশা, প্রিয়ম বাড়ি ফেরেনি। এই তুমুল ঝড় বৃষ্টিতেও ওর প্রিয় মানুষটা বাড়ির বাইরে। লাউডে থাকায় প্রাণনেশার কথাগুলো শুনতে পায় সবাই। আরিশা হু হু করে কেঁদে দিল। প্রিয়াশা ভূঁইয়া ধমকে দিয়ে বললেন, এখন কাঁদছিস কেন তুই? এখন কেঁদে কী লাভ? যদি প্রিয়মের কিছু হয় না, আমি খুন করব তোকে। আদনান সামলানোর চেষ্টা চালালো প্রিয়াশা ভূঁইয়াকে। ঢোক গিলে তাকালো মায়ের দিকে। দুই ভাইয়ের ছেলে মেয়েগুলোকে তার মা অসম্ভব ভালোবাসে। প্রিয়মটা ভালোই ফিরে আসুক, নয়তো তার মা বাড়ি ছেড়েই না চলে যায়। রাত প্রায় 10টার দিকে কাক ভেজা হয়ে বাড়ি ফিরল প্রিয়ম। মনারা বেগম ওর বুকের ওপর পড়ে এক ধারে কেঁদেই যাচ্ছে। প্রাণনেশা জাপটে ধরিয়ে আছে ওর বাহু। প্রিয়ম দিশেহারা চোখে তাকালো দুজনের দিকে, কাঁদো কাঁদো স্বরে বলল, আশ্চর্য, এই রকম করার কি আছে? মরে যায়নি তো আমি, বেঁচে আছি। ছাড়লো না দুজনে। প্রিয়ম অসহায় চোখে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা পিয়াস ভূঁইয়ার দিকে। পিয়াস ভূঁইয়া মলিন হাসলেন ওর দিকে। প্রিয়ম ধরফর করে বলল, প্রাণ, তুই কবে থেকে এইসব শুরু করেছিস? কোথায় ছিলে তুমি? অসহায় গলায় বলল প্রাণনেশা। আরে ভাই, আমি এমনিতেই বাইরে গেছিলাম। আম্মু, ছাড়ো আমাকে, আমার পুরো গা ভেজা। প্রাণনেশা ছেড়ে দিল প্রিয়মকে, কিন্তু মনারা বেগম কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। বড্ড বেশি ভয় পেয়েছেন তিনি। পিয়াস ভূঁইয়া উদ্বিগ্ন স্বরে বললেন, কোথায় চলে গেছিলে তুমি? তোর মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, অন্তত ফোনটা তো ধরা যায়। আমাদের চিন্তা হয় না নাকি? তুমিও চিন্তা করছো আমার জন্য? বাহ, আমি তো জানতাম তুমি খালি আমাকে বাঁশ মারতে পারো। তোমাকে চিন্তা দেওয়ার জন্য হলেও এবার থেকে মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেতে হবে এভাবে। হাসি হাসি মুখে বলল প্রিয়ম। পিয়াস ভূঁইয়া মুখ কালো করে বললেন, কথা ঘোরাচ্ছিস তুই, তাই না? আরিশার দেওয়া কষ্ট সহ্য করতে পারিসনি, তাই চলে গিয়েছিলি সেভাবে। মেয়েটার কথাটাও একটু ভাব। একটা ছেলে যতটা সহজে তার বাবা মাকে ভালোবাসার কথা বলতে পারে, একটা মেয়ে পারে না। তুই কষ্ট পাস না বাবা, আমি
প্রিয়াশার সাথে কথা বলবো। প্রিয়মের মুখে হাসি ধপ করে নিভে গেল। মনারা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বলল, তুমি ফুপি মাকে কিছু বলবে না বাবা? যাকে বিয়ে করব সেই যখন আমাকে চায় না, তখন অন্যদের মতামতে কি যায় আসে? প্রাণনেশার জন্য বড় বাবাদের সাথে আমাদের সম্পর্ক নড়বড়ে হয়ে গেছিল, যদিও এখন ঠিক হয়েছে। তবে মানুষটা চলে যাওয়ার পর আমার জন্য আর ফুপিমার পরিবারের সাথে তোমাদের কোনো ঝামেলা না হয় আমি সহ্য করতে পারবো না বাবা। আমি জানি তুমি ফুপিমাকে কতটা ভালোবাসো। আমি চাই না আমার জন্য তোমার বোনের শ্বশুরবাড়ির সাথে তোমার ঝামেলা লাগুক। মনারা বেগম এখনো বুকের সাথে মিশে আছে ওর। প্রিয়ম তাকালো ওনার দিকে, নম্র স্বরে বলল, আম্মু ভিজে গেছি তো, শার্টটা বদলে আসি অন্তত, তারপর না হয় জড়িয়ে ধরো আবার। আমার জন্য তুমিও ভিজে যাচ্ছ। মনারা বেগম ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন। হঠাৎই মাথা ঘুরে পড়ে যেতেই প্রিয়ম হন্তদন্ত হয়ে এসে ধরল তাকে। প্রাণনেশা আঁতকে ওঠে, দৌড়ে আসলো। প্রিয়ম ওনাকে নিয়ে বসে পড়ল মেঝেতে। গালে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, আম্মু কি হয়েছে তোমার? চোখ খোলো প্লিজ। রাগ করেছো আমার ওপর? ভাইয়া, আম্মুর কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেল কেন? হন্তদন্ত হয়ে ভয়তো স্বরে বলল প্রাণনেশা। প্রিয়ম উদ্বিগ্ন স্বরে বলল, শান্ত হ, কিচ্ছু হয়নি, আম্মুর কিচ্ছু হয়নি বলেই কোলে তুলল তাকে। ধীর পায়ে হেঁটে গেল মনারা বেগমের কক্ষের দিকে। বিছানায় শুইয়ে দিয়ে বারংবার ডাকলো তাকে। প্রাণনেশা হাত পা মালিশ করে দিল ওনার। তিনজন মানুষ ক্রমাগত ডাকে নিভু নিভু দৃষ্টিতে চোখ খুললেন তিনি। প্রিয়মের জানে পানি এলো। মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আম্মু বেশি খারাপ লাগছে? মনারা বেগম ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালেন। মুখ নাড়িয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। পাশেই চিন্তিত পিয়াস ভুইয়ার দিকে তাকিয়ে প্রিয়ম তড়িঘড়ি করে বলল, বাবা ফোন করে দেখো তো এমার্জেন্সি কোনো ডাক্তার পাওয়া যায় কি না। পিয়াস ভুইয়া তাই করলেন। তস্ত হাতে ফোন করলেন চেনা জানা কয়েকজন ডাক্তারকে। কিন্তু এই প্রচণ্ড দাপুটে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেউই আসতে চাইল না। অসহায় বোধ করলেন পিয়াস ভুইয়া। প্রিয়মের কাছে এসে গোমড়া মুখে বললেন, ডাক্তার খুঁজে পাচ্ছি না প্রিয়ম, এই বৃষ্টি উপেক্ষা করে আসার কোনো স্কোপ নেই। প্রিয়ম হাত বুলিয়ে দিচ্ছিল মনারা বেগমের মাথায়। পিয়াস ভুইয়ার কথায় কপাল কুঁচকে বললেন, তাহলে এখন প্রাণ যা তো একটু পানি নিয়ে আয়। প্রাণনেশা মাথা নাড়ে, দ্রুত পায়ে বেরোলো কক্ষ থেকে। কিচেনে গিয়ে জগে পানি পূর্ণ করে বেরোতে যাবে তক্ষুনি বেল বাজে। কপালে ভাঁজ ফেলে তাকালো প্রাণনেশা। বিড় করে বলল, এই সময় খেয়ে মরতে এলো। বিড় করে বলতে বলতে গিয়ে দরজা খুলল প্রাণনেশা। ওপাশের ব্যক্তিটিকে তবদা খেয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। প্রত্যুষ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণনেশাকে ওভাবে স্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমার মুখে গাধার পেন্টিং করা আছে? তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়ল প্রাণনেশা। প্রত্যুষ নিজের গাম্ভীর্য বজায় রেখে বলল, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? সামনে থেকে সর। প্রাণনেশা চকিতে সরে দাঁড়ালো। প্রত্যুষ ঢুকতে ঢুকতে বলল, প্রিয়ম কোথায় রে? বাড়ি ফেরেনি এখনো? ফিরেছে, আম্মুর রুমে আছে। কখন ফিরেছে? তবে যে আদনান আমাকে বলল প্রিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি ফেরেনি ও। আদনান ভাই বলেছে তোমাকে? এমার্জেন্সিতে তোদের বাড়িতে আসতে বলেছে। তুই নাকি কাঁদছিস? প্রাণনেশা বিস্মিত দৃষ্টিতে তাকালো। ঢোক গিলে নম্র স্বরে বলল, আমার জন্য এসেছো? তোর জন্য কেন আসবো? নিজেকে কি মনে করিস? প্রিয়মের জন্য এসেছি। ওই বলদ কই? কথা আছে আমার ওর সাথে। আম্মুর রুমে আছে, আম্মু অসুস্থ হয়ে পড়েছে। চিন্তায় মুখ গোমড়া করে বলল প্রাণনেশা। প্রত্যুষ চিন্তিত স্বরে বলল, কি বলিস? কি হয়েছে ছোটমার? মাথা ঘুরে পড়ে গেছে। একটু দেখো না আম্মুকে, কি হয়েছে আম্মুর? ভাঙা গলায় বলল প্রাণনেশা। আয়। মনারা বেগমের কক্ষের দিকে প্রত্যুষকে নিয়ে যায় প্রাণনেশা। মনে মনে স্বস্তি পেল। এতক্ষণ চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল, অথচ প্রত্যুষকে দেখা মাত্রই এখন শান্তি মিলেছে। ওর হাজারো চিন্তার ভিড়ে একটা মুখ ও সকল চিন্তার অবসান ঘটায়। প্রত্যুষ কক্ষে গিয়ে দেখল প্রিয়ম অসহায় মুখে মনারা বেগমের হাত ধরে বসে আছে। পাশেই চিন্তিত মুখে বসে আছে পিয়াস ভুইয়া।
প্রত্যুষ ধীর পায়ে গিয়ে বসলো মনারা বেগমের পাশে। ভাইয়া তুমি? অবাক স্বরে বলল প্রিয়ম। পিয়াস ভুইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। প্রত্যুষ নাক কুঁচকে বলল, সো হোয়াট? এভাবে তাকিয়ে থাকার কি আছে? এলিয়ান মনে হচ্ছে আমাকে? আমরা এতক্ষণ হন্যে হয়ে ডাক্তার খুঁজছিলাম, ভুলেই গেছিলাম আমাদের ঘরেই তো একজন ডাক্তার আছে। পিয়াস ভুইয়া ব্যাকুল স্বরে বললেন। প্রত্যুষ ফোঁস করে শ্বাস ফেলল, বলল, ওটাই পারবে ভুলে যেতে। পিয়াস ভুইয়া হতাশ চিত্তে মাথা নাড়ালো দুপাশে। প্রত্যুষ দেখল মনারা বেগমকে, হাতের কবজি ধরে বলল, ছোট মা, এত বড় দামড়া ছেলের জন্য চিন্তা করার কি আছে? মনারা বেগম চোখ পিট পিট করে তাকালেন। প্রত্যুষ প্রাণেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, প্রেশার মাপার মেশিন আছে না? আছে, নিয়ে আয় তো। প্রাণেশা খোঁজাখুঁজি করে এনে দিল। প্রত্যুষ প্রেশার মাপছিল। প্রিয়ম হন্তদন্ত হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? কি আর হবে, তোর চিন্তায় প্রেশার কমে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। ছোট মা, হয়তো ঘন ঘন প্রেশার কমে যায়, তাই না? হ্যাঁ, পরপরই আম্মু মাথা ঘুরে পড়ে যায়। প্রাণেশা কি কম চিন্তা দিয়েছিল যে এবার তুইও যোগ হলি? এই রকম ঘন ঘন প্রেশার কমে যাওয়া তো স্বাস্থ্যের জন্য ঠিক না। কোনা চোখে তাকিয়ে বলল প্রত্যুষ। প্রিয়ম মুখ কালো করে বসল। প্রত্যুষ চেক করা শেষে প্রাণেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসতে পারবি? কুসুম যাতে শক্ত না হয়। পারবো, একটু তাড়াতাড়ি নিয়ে আসিস কেমন? আচ্ছা, বলে দ্রুত পায়ে বের হলো প্রাণেশা। প্রত্যুষ প্রিয়ম বসে থাকলো। অনেকটা সময় পেরিয়ে যায়, অথচ এখনো প্রাণেশার আসার নাম গন্ধ নেই। প্রত্যুষ চ বর্গীয় শব্দ করে বলল, তোর বোনকে ডিম সেদ্ধ করতে গিয়ে হারিয়ে গেল নাকি? আমি কি জানি? তুমি জানো না ও যে কোনো কাজ ঠিক করে করতে পারে না? প্রত্যুষ বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। প্রাণেশাকে বকতে বকতে বের হলো কক্ষ থেকে। কিচেনে উঁকি মেরে দেখলো প্রাণেশা মুখ লটকে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। চুলার কাছে যেতেই চক্ষু ছানা বড়া ওর। একটা ডিমের জন্য প্যানের তলানিতে একটু করে পানি নিয়েছে। প্যানটাও মাঝারি সাইজের, 5 জনের ভাত রান্না করা যাবে আরামসে। প্রত্যুষ পেছন থেকে গাঁটটা মারল ওর মাথায়। প্রাণেশা চিন্তিত দৃষ্টিতে তাকিয়েছিল প্যানের দিকে। আশ্চর্য, এতক্ষণ হয়ে গেল তবুও ডিম সেদ্ধ হলো না কেন? তখনই পেছন থেকে এহেন হামলায় হকচকিয়ে গেল ও। প্রত্যুষ কোমরে হাত দিয়ে অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণেশা গুটিসুটি মেরে দাঁড়ালো। প্রত্যুষ কপাল চাপড়ে বলল, তোকে নিয়ে কই যাব আমি প্রাণ? কেন, কি হয়েছে? নিম্ন স্বরে আমতা আমতা করে বলল প্রাণেশা। প্রত্যুষ কিছু বলল না। চুলাটা বন্ধ করে প্যানটা নামালো চুলা থেকে। নিজে উদ্যোগে ছোট একটা প্যান খুঁজে নিল। পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ডিমটা সেদ্ধ করতে দিল। প্রাণেশা মনোযোগী দৃষ্টিতে দেখল সবকিছু। প্রত্যুষ ওর দিকে তাকিয়ে বলল, এত কম পানি দিলে সেদ্ধ হবে কি করে বলতো? স্যালাইন আছে? স্যালাইন তো নেই। আচ্ছা, লাগবে না। প্রত্যুষ 1 গ্লাস পানিতে লবণ চিনি মেশালো। ততক্ষণে ডিমও সেদ্ধ হয়ে যায় বলে ডিম নিয়ে লবণ চিনি মেশানো গ্লাসটা হাতে নিয়ে বলল, চল। প্রত্যুষ কক্ষে ঢুকে মনারা বেগমের পাশে বসল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছোট মা, কষ্ট করে একটু উঠতে হবে। প্রিয়ম, একটু হেল্প করতো। প্রিয়ম আর প্রত্যুষ ধরে উঠে বসালো তাকে। বালিশে হেলান দিয়ে আধশোয়া করে বসালো। প্রত্যুষ খাওয়ানোর চেষ্টা করলো ওনাকে। অবশেষে অনেক কসরত পুইয়ে ওনাকে খাওয়াতে সক্ষম হলো প্রত্যুষ। নম্র স্বরে বলল, ভালো লাগছে একটু ছোট মা? ওপর নিচ মাথা নেড়ে বোঝালেন তিনি। প্রত্যুষ হাসল। প্রিয়মের দিকে তাকিয়ে বলল, কয়েকটা মেডিসিন খাওয়াতে হবে ছোট মাকে, তাহলে একবারে ফিট হয়ে যাবে। কি মেডিসিন ভাইয়া? আগের ডক্টর আম্মুকে অনেকগুলো মেডিসিন সাজেস্ট করেছিল, ওগুলো দেখবা? দেখা। প্রিয়ম এনে দেখালো। প্রত্যুষ সবগুলো ওষুধ নেড়ে চেড়ে পর্যবেক্ষণ করে বলল, হ্যাঁ, এগুলো খাওয়ালেই হবে। তার আগে তো এমন কিছু খাওয়ানো দরকার যাতে পেট ভরে। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে নিয়ে আসি? না, লিকুইড কিছু খাওয়াতে হবে, এমন কিছু যাতে চিবাতে না হয়। স্যুপ খাওয়াতে হবে। স্যুপ বানাতে পারিস? সময় নিয়ে মাথা নাড়ল প্রাণেশা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, ইউটিউব দেখে বানাতে পারবো। প্রত্যুষ উঠে দাঁড়িয়ে আবার গাঁটটা মারল ওর মাথায়। ব্যগ্র স্বরে বলল, একটা ডিম সেদ্ধ করতে পারে না, সে আবার স্যুপ বানাবে?
তুমিই তো জিজ্ঞেস করলা, আজকে আমাকে খালি মারছ কেন তুমি? কাঁদো কাঁদো স্বরে বলল প্রাণেশা। পিয়াস ভূঁইয়া বিমর্ষ স্বরে বললেন, আহা, ওকে এমন কেন করছিস প্রত্যুষ? তোমার আদরের মেয়ে একটা ডিম পর্যন্ত সেদ্ধ করতে পারে না, জানো? মনারা বেগম এখন কিছুটা সুস্থ, প্রেশার নর্মালে এসেছে বলা যায়। বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছেন তিনি। প্রাণনেশা এক পাশ থেকে জড়িয়ে ধরে আছে তাকে। আপাতত সবার অবস্থান তার কক্ষে। প্রত্যুষ টুলের উপর পা ঝুলিয়ে বসে আছে। মনারা বেগম ওর দিকে তাকাতেই মুচকি হেসে বলল, এখন ভালো লাগছে ছোটো মা? মনারা বেগম মাথা নাড়লেন। নিম্ন স্বরে টেনে টেনে বললেন, ভালো লাগছে বাবা, ধন্যবাদ তোমাকে। তুমি এভাবে সেবা করলে বলেই তো কষ্ট লাঘব হলো আমার। তুমি না থাকলে কি যে হতো। ধন্যবাদ দিচ্ছ? আমাকে নিজের ছেলে ভাবতে পারোনি? কিন্তু আমি তো তোমাকে নিজের মা ভাবি। মায়ের জন্য সন্তানরা কিছু করলে সেটা দায়িত্ব বলে, সেখানে ধন্যবাদ দিতে হয় না। ভুল বুঝছ, নিভু নিভু স্বরে বললেন মনারা বেগম। আচ্ছা, কথা বলো না তুমি, রেস্ট নাও। বলে উঠে দাঁড়ালো প্রত্যুষ। বিছানার উপর বসে থাকা প্রিয়মকে উদ্দেশ্য করে বলল, চাচু আর প্রাণ আছে এখানে, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। প্রিয়ম ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। প্রত্যুষের সাথে বের হলো কক্ষ থেকে। প্রত্যুষ আশেপাশে তাকিয়ে বলল, তোর রুমটা কোন দিকে রে? উপরে। আসো না আমার সাথে, তড়িঘড়ি করে বলল প্রিয়ম। দোতলায় এসে পৌঁছাতেই প্রত্যুষ প্রিয়মকে উদ্দেশ্য করে বলল, এটা তোর রুম? না, এটা প্রাণনেশার, বাঁ দিকেরটা আমার, পা চালিয়ে বলল প্রিয়ম। শ্বাস ফেলে হাসল প্রত্যুষ, কোমল স্বরে বলল, তোর সাথে রুম নিয়ে ঝগড়া করেনি? আমি ঝগড়া করিনি, তখন মন খারাপ ছিল ওর, তাই যেই রুমটাতে থাকতে চেয়েছে বিনা বাক্যে সেটা দিয়ে দিয়েছি। আর এসব ঝগড়া তো তোমার সাথেই করতো। প্রত্যুষ বাঁকা চোখে তাকালো ওর দিকে। প্রিয়মের কক্ষে গিয়ে বিছানার উপর বসলো। শ্বাসে গরম অনুভব হতে শার্টের বুকের দিকের বোতাম টেনে টুনে খুলল। ওর অবস্থা থেকে প্রিয়ম ব্যাকুল স্বরে বলল, এসি অন করে দিই প্রত্যুষ ভাই, বেশি গরম লাগছে। ফোঁস করে শ্বাস ছাড়ল প্রত্যুষ। নিরেট কণ্ঠে বলল, না, জানালাগুলো খুলে দে। তাই করল প্রিয়ম। দ্রুত পায়ে গিয়ে জানালার কাচ খুলে দিল। খুলতেই কনকনে ঠান্ডা বাতাস সাঁই সাঁই করে ঢুকলো কক্ষের ভেতর। দানবীয় বৃষ্টি থেমে গেছে, তবে ঝিরঝিরে বৃষ্টির প্রকোপ রয়ে গেছে। প্রিয়ম পা চালিয়ে এসে প্রত্যুষের মুখোমুখি বসলো। বিভ্রান্ত চিত্তে বলল, কি বলবে ভাইয়া? আরিশার সাথে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? তবদা খেল প্রিয়ম। পাথর বনে যন্ত্রচালিতের ন্যায় আওড়ালো, কি বলছো এসব? কি বলবো? তুই ওকে ভালোবাসিস, ও তোকে। 7 বছরের রিলেশন তোদের, বিয়ে করবি না? ভাবলেশহীন ভাবে বলল প্রত্যুষ। প্রিয়ম অসহায় চোখে চাইল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বিয়ে ঠিক হয়নি। আরিশা বিয়ে করতে চায় না, আমাকে প্রত্যাখ্যান করেছে। ওর বাবার পছন্দে বিয়ে করবে। আমার সাথে সম্পর্কে থাকার সাহস হয়েছে, কিন্তু সেটা মুখ ফুটে বলার সাহস হয়নি। আরিশা বলেছে প্রিয়ম, ওর বাবা মা আদনান সবাইকে জানিয়েছে ওর ভালোবাসার কথা। আদনানই আমাকে ফোন করে বলেছিল তুই বাড়ি ফিরিসনি, তোকে যাতে খুঁজে দেখি। আরিশা কাঁদছিল, পাগলামো করছিল। ওকে সামলাতে গিয়ে ওরা আসতে পারেনি, নয়তো আজকেই আসতো। ওরা সবাই রাজি তোদের বিয়েতে। প্রিয়ম নিষ্পলক হাঁ করে চেয়ে থাকলো। বিহল স্বরে বলল, সত্যি? সত্যি বলছো ভাইয়া? মিথ্যা বলবো কেন? প্রিয়ম গাঁট হয়ে বসে থাকলো কিছুক্ষণ, পরক্ষণেই গাল ফুলিয়ে বলল, রাজি, তাতে আমার কি? আমি তো বিয়ে করব না ওকে। হাহ, যখন আশা নিয়ে চেয়েছিলাম ওর মুখের দিকে তখন কিছুই বলতে পারিনি, এখন মস্করা হচ্ছে? তুমি জানো আমি কত কেঁদেছি আসুক না প্রস্তাব দেওয়ার জন্য। ও কি রিজেক্ট করেছে, এর চেয়ে বেশি বিশ্রীভাবে রিজেক্ট আমি ওকে করব। প্রত্যুষ চোখ ছোট ছোট করে তাকালো, গম্ভীর স্বরে বলল, পাগল হয়েছিস? ও করেছে বলে তুইও করবি? ও তো ইচ্ছে করে করেনি, অতগুলো মানুষের সামনে দ্বিধা দ্বন্দ্বে পড়েছিল। আর কে বলেছে ও কাঁদেনি? তুই জানিস? আদনান যখন আমাকে ফোন করেছিল তখন ওর কান্নার আওয়াজ যে কিছুই শোনা যাচ্ছিল না, চিৎকার করে কাঁদছিল মেয়েটা। নিজের পায়ে নিজেই কুড়ুল মারবি? 4-5 ঘন্টা কান্নার প্রতিশোধ নেওয়ার জন্য সারা জীবন কাঁদিস না। প্রিয়ম
হুম বলে মুখ ঘোরালো। প্রত্যুষ হাত রাখলো ওর কাঁধে, বিমর্ষ স্বরে বলল, তোর খারাপ লেগেছে বুঝতে পারছি, কিন্তু তুইও যদি আরিসের সাথে এমন করিস আর ও কষ্ট পায়, তাহলে ভালোবাসাটায় কোথায় প্রিয়ম? ভালোবাসার জন্য একটু স্যাক্রিফাইস তো করাই যায়। মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসলো প্রিয়ম, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কি করে জানলে আমি আফসোস করব? আমাকেই দেখ। মাথা নিচু করে নীরব থাকলো প্রিয়ম। প্রত্যুষ আবার বলল, নিজ ইচ্ছায় যখন বিষ পান করেছি, তখন বিষের ব্যথায় বিষাক্ত হয়ে কাতরাতে তো হবেই। আমাকে সামনে দেখেও যখন পরিবারের কাউকে ভালোবাসার অপরাধ থেকে নিজেকে অব্যাহত করতে পারিসনি, তখন এই শিক্ষাটুকু নে। অনেকটা সময় নিশ্চুপ বসে থাকলো দুজনে। নীরবতা ভেঙে প্রত্যুষ বলল, সময় নিয়ে ভাব, কষ্ট পাস না। ভালোই ভালোই হবে সব, দেখিস। আমি যাই, অনেকক্ষণ থেকেছি। বলে উঠতে যাবে, তখনই শার্ট আঁকড়ে ধরে আটকালো প্রিয়ম। প্রত্যুষ ব্যালেন্স সামলাতে না পেরে বসে পড়ল মেঝেতে। প্রিয়ম ধরফর করে বলল, যেও না ভাইয়া, আজকে কথা বলো আমার সাথে। আমার একটুও ভালো লাগছে না, প্লিজ থাকো আজকে। পাগল হয়েছিস? নাক মুখ কুঁচকে বলল প্রত্যুষ। প্রিয়ম এগিয়ে এসে মাথা রাখল ওর কাঁধে, এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আমার দুঃখের কথাগুলো শেয়ার করতাম তোমার সাথে। কোনা চোখে চাইল প্রত্যুষ, ফোঁস করে শ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, কথা পেটে চেপে রাখার কষ্ট আমি বুঝি। আমার দুঃখগুলো কেউ শোনেনি প্রিয়ম। প্রতিনিয়ত দমবদ্ধকর পরিস্থিতিতে কষ্ট নিয়ে বেঁচেছি। বাট তোর কথাগুলো আমি শুনবো। আমি চাই না তুই সেই কষ্টটা পাস। বল কি বলবি? অথচ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও প্রিয়ম কিছুই বলল না। পরক্ষণে প্রত্যুষকে জড়িয়ে ধরে অসহায় স্বরে বলল, আমার না অনেক খিদে পেয়েছে। প্রত্যুষের মন চাইল ঠাসিয়ে একটা চর বসিয়ে দিতে ওর গালে। এই দুই ভাই বোন দুনিয়ার সব আজাইরা কথা বলার জন্য খালি ওকেই পায়। প্রত্যুষে আদলে ভঙ্গি দেখে আমতা আমতা করে হাসল প্রিয়ম। পুরোটা রাত ওভাবে বিছানার সাথে পিঠ ঠেকিয়ে বসে থাকলো দুজন। সময় কাটতেই প্রত্যুষের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়ল প্রিয়ম। জীবনে এমন কিছু মানুষ দরকার, যাদের কোনো প্রকার দ্বিধা ছাড়া আমরা আমাদের পেটের সব কথা জানাতে পারি, যারা আমাদের কথা শুনে আমাদের বোঝার চেষ্টা করে, যাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারে। মানুষগুলো আমাদের কথা পেটে চেপে রাখার মতো অসম্ভব যন্ত্রণা সহ্য করা থেকে বাঁচিয়ে দেয়। রাতের শেষ প্রহর, ভোরের নিভু আলো ধীরে ধীরে জানলা গলিয়ে প্রবেশ করছে। রাত পেরিয়ে একটা সুন্দর দিনের সূচনা হয়েছে। প্রত্যুষ জানলার দিকে একবার তাকিয়ে প্রিয়মকে কান থেকে সরিয়ে মেঝেতে শোয়ালো। মাথার নিচে বালিশ দিয়ে হাত বুলিয়ে দিল ওর মাথায়। উঠে দাঁড়িয়ে তস্ত পায়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। পুরো বাড়ি তখনও নীরব, নিস্তব্ধ, নিশ্চিন্তে ঘুমিয়ে সকলে। শুধু পাখিরা জেগেছে, কিচিরমিচির ডাকে মুখরিত করে তুলেছে চারপাশ। বেরিয়ে পড়েছে তাদের খাবারের সন্ধানে। প্রত্যুষ ড্রয়িং রুমে নামতেই দেখল মনারা বেগম কিচেনে কিছু করছেন। কপালে ভাঁজ ফেলে তাকালো প্রত্যুষ। এই ভোর 6টায় মনারা বেগম কী কাজে উঠেছে সেটাই মাথায় ধরল না ওর। প্রত্যুষ পা বাড়িয়ে কিচেনের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, ছোট মা, সাত সকালে কিচেনে কি করছো? মনারা বেগম মিষ্টি হাসলেন। ওর দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, এত তাড়াতাড়ি উঠে গেছো যে? এখনই ঘুম ভেঙে গেল। অথচ প্রত্যুষ পুরো রাত ঘুমায়নি। মনারা বেগম বললেন, এমনি সকালে নাস্তা বানাচ্ছিলাম। কাল রাতে তো বাড়ির সবাই না খেয়েই ঘুমিয়েছে, তাই বলে এত তাড়াতাড়ি? প্রথমবার যখন বাড়িতে এসেছো তখনও কিছু খাওনি, কালকেও কিছু খাওনি, তাই কয়েক পদের নাস্তা বানাচ্ছিলাম। প্রত্যুষ বাদ সেজে তড়িঘড়ি করে বলল, আরে আমি চলে যাচ্ছি, এত কিছু কোনো প্রয়োজন নেই। না খেয়ে বাড়ির বাইরে পা রাখতে পারবে না, দৃঢ় স্বরে বললেন মনারা বেগম। প্রত্যুষ আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ক্রিং করে বেল বাজলো। দুজনের কথা থামলো ওই জায়গায়। আশ্চর্য, এই সাত সকালে কি এলো? প্রত্যুষ গিয়ে দরজা খুলল। মনারা বেগম যাই ওর পিছু পিছু। দরজা খোলা মাত্রই আকাশ থেকে পড়লো দুজনে। বাইরে দাঁড়িয়ে আছে আদনান, আরিশা, পিয়া,
পিয়াসা ভূঁইয়া আর আকিব হোসেন। ক্ষণকাল তবদা খেয়ে দাঁড়িয়ে থাকলো দুজনে। প্রত্যুষ সরে এসে ঢুকতে দিল সবাইকে। পিয়াসা ভূঁইয়া এসেই জড়িয়ে ধরলেন মনারা বেগমকে। মুখ কালো করে বললেন, সরি ভাবি, এই সময়ে তোমাদেরকে বিরক্ত করার জন্য। পাগল মেয়েটার জন্য বাড়িতে টিকতে পারছিলাম না। ও তো পারছিল না কাল রাতেই আমাদেরকে নিয়ে এখানে চলে আসতে। পুরো রাত অনেক কষ্টে সামলেছি ওকে। সকালে একটু আলো ফোটা মাত্রই আমাদেরকে দের সাথে ঝগড়াঝাটি করে বেরিয়ে পড়ল। মনার বেগম অবাকের চোটে উত্তর দিতে পারলেন না। পিয়াসা ভূঁইয়া ড্রয়িং রুমে বড় কাউচের ওপর গোল টেবিল বৈঠকে বসেছে সবাই। কাচের টেবিলের উপর চায়ের কাপ, নাস্তার প্লেট সাজানো। ঘরে থমথমে পরিবেশ। সবার মনে অজানা টানাপোড়েন চলছে। পিয়াস ভূঁইয়াকেও ঘুম থেকে ডেকে নিয়ে এসেছেন মনরা বেগম। কপালে ভাঁজ ফেলে বসে আছেন তিনি। কপালে তার সূক্ষ্ম চিন্তার রেখা বিরাজমান। শুধু প্রাণনেশা আর প্রিয়ম উপস্থিত নেই সেখানে। দুজনে ঘুমোচ্ছে নিজেদের কক্ষে। আলিশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, কিন্তু কিছুটা ক্লান্ত দেখাচ্ছে ওকে। সবার এই অযাচিত নীরবতার ধৈর্য হারা হলো আলিশা। আশ্চর্য, কারোর মুখে কোনো কথা ফুটছে না কেন? সবাই কি মুখ বন্ধ করে বসে থাকতে এসেছে নাকি? যাকে নিয়ে কথা বলতে এসেছে সেই তো উপস্থিত নেই। কেউ ডাকছে না কেন তাকে? হাঁসফাঁস করে উঠল আরিশা। কাল থেকে প্রিয়মকে একটাবার দেখার জন্য বক্ষ তোলপাড় করেছে। এখন তো কাছাকাছি থেকেও দেখার সুযোগ হচ্ছে না আরিশা। চকিতে উঠে দাঁড়ালো আরিশা। ও দাঁড়াতেই সবার দৃষ্টি একসাথেই নিক্ষিপ্ত হলো ওর দিকে। আরিশা গ্রাহ্য করল না ওদের মনের ভাবনা। সবার দৃষ্টি উপেক্ষা করে মনারা বেগমের দিকে তাকিয়ে ধরফর করে বলল, প্রিয়ম ভাই কোথায় মামিমা? সবাই হতভম্ব হলো ওর কথা শুনে। মনারা বেগম চঞ্চল দৃষ্টিতে সকলের দিকে তাকালেন। পরক্ষণে আরিশার দিকে তাকিয়ে বিহল স্বরে বলল, উপরে আছে ওর রুমে, ঘুমাচ্ছে। আমি যাই প্রিয়ম ভাইয়ের কাছে। অকপট বলল আরিশা। এতগুলো মানুষের হতবাক দৃষ্টি প্রভাব ফেলতে পারল না ওর উপর। মনারা বেগম কোমল স্বরে বললেন, যাও। আরিশা আর এক মুহূর্ত দাঁড়ালো না। লাজ লজ্জা ছুঁড়ে ফেলে সবার সামনে গটগটিয়ে চলে গেল উপরে। অঘরে ঘুমাচ্ছে প্রিয়ম। বেশ কিছুক্ষণ ধরে অনুভব করছে কেউ ওর মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়মের মনে হচ্ছে এটা স্বপ্ন। আবার এই স্পর্শ অনুভব করতে পারছে প্রিয়ম। ঘুমের তোড়ে চোখ মেলে খুলতে পারছে না প্রিয়ম। চুলে বিধি কেটে দেওয়া ঘুমটা আরো গভীরভাবে ঝেঁকে বসেছে। প্রিয়ম আরো আরাম করে শুল। মনে হচ্ছে কেউ একজন এসেছে ওর স্বপ্নে। ওর খুব কাছের একজন হাত বুলিয়ে দিচ্ছে ওর মাথায়। প্রিয়মের ঘুমের মধ্যেই কান্না পেল। মেয়েটা ওকে স্বপ্ন পর্যন্ত শান্তি দিচ্ছে না। চোখ মুখে হাতে স্পর্শ পেতেই ফট করে চোখ মেলে তাকালো প্রিয়ম। ঘুম ভাঙতেই দেখলো আরিশা ওর দিকে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে আছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে ওর মুখের ওপর পড়ছে। চকিতে উঠে বসে ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকালো ও। বিহল স্বরে আওড়াল, আরু তুই এখানে? আরিশা বিষাদ হাসে, ঢোক গিলে বলে, এখন থেকে তো সারা জীবন এখানেই থাকবো। তবদা খেলো প্রিয়ম। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো সবে সকাল 7টা। কপালে ভাঁজ ফেলে হাতের মধ্যে জোরে চিমটি কাটল প্রিয়ম। ব্যথায় ওর হাতে লাল দাগ পড়ে গেলেও আরিশা হারিয়ে গেল না। তার মানে ও স্বপ্ন দেখছে না। আরিশা সত্যিই এসেছে। কিন্তু এত সকালে আরিশা এখানে, তাও ওর কক্ষে। প্রিয়ম এবার আরিশার বেশভূষায় নজর দিল। এখনও কালকেরই সেই জামাটা গায়ে। চোখে ক্লান্তি, চুলগুলো এলোমেলো, মুখের বিধ্বস্ত অবস্থা, গালে শুকনো স্পষ্ট জলের দাগ। নিঃশ্বাস যখন ঘন হয়ে আসলো প্রিয়মের, হতবিহল আওড়ালো, এত সকালে এখানে কি করছিস? তাও আমার রুমে। শুধু আমিই না, সবাই এসেছি। বাবা, মা, ভাইয়া। আমাদের বিয়ে ঠিক করতে এসেছে প্রিয়ম ভাই। প্রিয়মের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। আরিশা নিস্তেজ চোখের দিকে তাকিয়ে ব্যগ্র উত্তলা স্বরে বলল, কি বলছিস? হ্যাঁ, সবাই রাজি আমাদের বিয়ের জন্য। প্রিয়ম কিছু বলার জন্য হাঁ করতেই থামলো আবার। কালকের কথা মনে পড়তেই বজ্রাহতের ন্যায় নিষ্প্রভ হলো হৃদয়। মস্তিষ্কের প্রতিটি নিউরন দপদপিয়ে উঠল। নাকটা শীতকে তুলে ফুঁসিয়ে বলল,
কিন্তু আমি তো তোকে বিয়ে করব না। নিস্তেজ দৃষ্টি হকচকালো আরিশা। পলক ঝাপটাতে বহু কষ্টে আওড়ালো, বিয়ে করবে না? না, স্পষ্ট স্বরে বলল প্রিয়ম। আরিশা অতিশয় যন্ত্রণা নিয়ে তাকালো। নিঃশ্বাস আটকে আসছে ওর, কণ্ঠনালীতে কান্নারা দলা পাকিয়ে আছে। তিক্ত ঢোক গিলল আরিশা, ঠোঁট ভিজিয়ে টেনে টেনে বলল, কেন কেন করবে না বিয়ে? কালকের ভুলের জন্য? না, এমনিই মন টানছে না তোকে বিয়ে করতে, ভাবলেশহীনভাবে উত্তর করল প্রিয়ম। ভালোবাসো না আর? না। কতটা গা ছাড়া ভাবে বলল প্রিয়ম। অথচ আরিশার মনে হলো ওর বুকের ওপর কেউ পাথর চাপা দিয়েছে। কোটরে সমুদ্রের ন্যায় থই থই জল, যে কোনো সময় উপচে পড়বে, যে কোনো সময় আরিশা কেঁদে ভাসিয়ে দেবে প্রিয়মের বক্ষে। প্রিয়ম কুটিল হাসল। আরিশার দগ্ধ হওয়ার যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়ে আওড়ালো, বেরিয়ে যা রুম থেকে। আরিশা উঠে দাঁড়ালো, চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, কোথাও যাব না আমি। এটা আমার রুম, এই রুমের সব কিছু আমার, তুমিও আমার, আমার অধিকার আছে সব কিছুর ওপর। গা ছাড়া ভাবে উঠে দাঁড়ালো প্রিয়ম। তার ছেলের হাসি হেসে বলল, সব তোর স্বপ্ন, তোকে বিয়ে করব না আমি, আমি বা আমার কিছুই তোর হবে না। ভালোই ভালোই বলছি বেরিয়ে যা, আমি বের করলে কষ্ট বেশি পাবি। নড়ল না আরিশা, গাঁট হয়ে দাঁড়িয়ে থাকলো প্রিয়মের সামনে। প্রিয়ম ফের বের হতে বলবে তার আগে আরিশা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে, কাঁদতে কাঁদতে বলল, প্রিয়ম ভাই, আই এম সরি। প্রিয়ম ভাই, প্লিজ মাফ করে দাও আমাকে, ভুল হয়ে গেছে তো। আমি সবাইকে বলেছি প্রিয়ম ভাই, ভালোবাসি তো, থাকতে পারবো না তোমাকে ছাড়া। 2 দিনে আমার অবস্থা শেষ হয়ে গেছে, আমি মরে যাব, বিশ্বাস করো, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। প্রিয়মের হৃদয় গলল না, উল্টে ঝাড়া মেরে ছাড়ালো ওকে। চিবিয়ে চিবিয়ে বলল, নাটক কম কর বেয়াদব মেয়ে, গেছিলাম তো তোকে নিজের করতে, কি করলি? প্রত্যাখ্যান। এত তাড়াতাড়ি ভুলে যাব? আমার মন নেই, খালি কষ্ট তোর লাগে, আমার লাগে না? বেরিয়ে যা রুম থেকে, আমি বিয়ে করব না তোকে, আমার চোখের সামনে যাতে আর না আসিস তুই। আরিশা অসহায় নেত্রে চেয়ে থাকলো ওর দিকে। প্রিয়মের কোনো কথা গায়ে লাগছে না ওর, পাথর হয়ে গেছে ও, নয়তো যন্ত্রচালিত কোনো বস্তু। প্রিয়মের মুখ থেকে মাফ করে দিয়েছি কথাটা শোনা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না আরিশা। আরিশাকে অনড় দেখে প্রিয়ম আবার জোরে ধমক দিল ওকে। আরিশা তবুও নড়ল না। প্রিয়ম শক্ত করে হাত ধরল ওর, নিঠুরের মতো টেনে নিয়ে কক্ষের বাইরে বের করে দিল ওকে। আরিশার মুখের উপর ঠাস করে লাগালো দরজা। চলবে।